আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রায় তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী সহ ১৪ জনের তালিকা প্রকাশ করেছে দলটি। এদিকে চেয়ারপারসনের রোগ মুক্তি কামনা করে আজও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে লন্ডন যাত্রায় বেগম জিয়ার সাথে থাকা ১৪ জনের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন তার ছোট পুত্রবধূ সায়েদা শামিলা রহমান, ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ ও জাফর ইকবাল। বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে থাকছেন মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সাইদ শামিন মাহফুজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে খিলগাঁও সোসাইটি। রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। ফরিদপুরের সদরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি জনগণের অভিভাবক বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ভিভিআইপি প্রোটোকল শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেই দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন, আইন অনুযায়ী প্রাপ্য সকল সুবিধা দেওয়া হবে বেগম জিয়াকে। রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে। ক্যাবিনেটে পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ ২০২৫-এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, পুলিশ বাহিনীকে আরও দক্ষ, মানবিক এবং সামাজিক দ্বন্দ্ব নিরসনের উপযোগী গড়ে তোলার জন্য সুপারিশ দেবে এই কমিশন। এছাড়াও বন ও বৃক্ষ সংরক্ষণ আইন এবং বন্যপ্রাণী আইন ২০২৫ অধ্যাদেশেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এটা গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হচ্ছে। পুলিশের সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে, পুলিশের পেশাগত যে সংখ্যকগুলো আছে এগুলো নিরসনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর সাথে সরকারের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার কাজ হচ্ছে এই কমিশনের। গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে বলে মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ৬৪ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শুধু কাগজে লেখা দায়িত্ব পালন না করে বাহিনীর সদস্যদের সৃজনশীল হওয়ার কথাও বলেছেন তিনি। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু ৫ বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শতবর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কাজে এই দায়িত্ব, এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেওয়া শপথ এবং গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। হাসান জাওয়াদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গত বছরের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। সেই শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। সেই রিট খারিজ করে হাইকোর্ট বলে, দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। শুনানি শেষে আপিল বিভাগ পর্যবেক্ষণ সহ হাইকোর্টের রায় বহাল রাখে। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি, সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। এখন সেই অবজারভেশনসগুলো কি, এটা এখনও আমরা হাতে পাইনি। সুপ্রিম কোর্টও ওপিনিয়ন দিয়েছেন। এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না। লিভ টু আপিলে পক্ষভুক্ত হয়ে বক্তব্য রেখেছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রায়ের পর তারা বলেন, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা, বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকে আর্গুমেন্ট করেছেন, যে ভ্যাকুয়ামের কথা অনেকে আর্গুমেন্ট করেছেন, এই ভ্যাকুয়ামের আর কোনো জায়গা থাকবে না। রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্স অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ গত বছরের 8 আগস্ট মতামত দেন। সেখানে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের নিয়োগ দিতে পারবেন এবং তাদের শপথ পাঠ করাতে পারবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জয় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী 10 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। বৃহস্পতিবার জয় এবং পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এদিকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 জন সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আসামি পক্ষে শুনানির জন্য 10 ডিসেম্বর দিন ধার্য রেখেছেন ট্রাইব্যুনাল। চাঁদাবাজি এবং সন্ত্রাস করে যারা নব্য ফ্যাসিজম কায়েম করতে চায় তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে 8 দলের সমাবেশে তিনি কথা বলেন। জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠান, লেভেল প্লেইং ফিল্ড সহ দ্রুত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। ময়মনসিংহ থেকে আইয়ুব আলীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। দলীয় প্রার্থীর ছবি আর প্রতীকের ব্যানার পোস্টার হাতে মিছিল নিয়ে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সমাবেশে যোগ দেন 4 জেলার জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হবে, সে কথাও বলেন বক্তারা। কোরআন এবং সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম হবে, ইনশাআল্লাহ কায়েম হবে। এই আইন চালু করার জন্য 8 দল ঐক্যবদ্ধ হয়েছে। এটার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? দ্বিতীয় স্বাধীনতা আবু সাইদ আর মুগ্ধ তারা জীবন দিয়ে শুরু করে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা ব্যর্থ হয়েছে। অধিকাংশ মানুষ তার দেশ পরিবর্তন চায়, দুর্নীতিবাদদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, ভোট ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা আন্দোলনবদ্ধ হয়েছি, আরো অনেক দল আসবে। আমরা সম্মিলিতভাবে আমরা নির্বাচন করব। কোন জনপ্রতিনিধির মধ্যে যেন চাঁদাবাদ, দুর্নীতিবাদ ধরতে না পারে। সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন,
অন্তর্বর্তী সরকার বৈষম্য নিরসন করতে এসে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। একসময় মুসলিম শিশুদের দিনের শুরু হতো মক্তব দিয়ে। আজ সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তবে হারানো সেই আলোকিত ধারাকে ফিরিয়ে আনতেই শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে বিশেষ ইসলামী প্রতিযোগিতা মক্তব অলিম্পিয়াড 2026 সিজন 1। সকালে এনটিভির কনফারেন্স রুমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। শিশুদের ইসলামী জ্ঞান, নৈতিকতা এবং মূল্যবোধে গড়ে তুলতেই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান কর্তৃপক্ষ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে প্রজাপতি কমিউনিকেশনস। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সকালের সুমধুর আজানের ধ্বনিতে ঘুমভাঙা মুসলিম শিশু কিশোরদের দিনের পথ চলাটা শুরু হতো মক্তবে। কায়দা থেকে কোরআন, কালিমা থেকে নামাজ, ইসলামের প্রাথমিক সব শিক্ষা সেখানে তারা হৃদয়ে ধারণ করত। সেই মক্তবই ছিল নৈতিকতার প্রথম স্কুল। কিন্তু সময়ের আবর্তে আধুনিকতার স্রোতে ইসলামী মৌলিক শিক্ষার সেই সোনালী অধ্যায় অনেকটাই স্মৃতি। হারিয়ে যেতে বসা সেই আলোকিত ধারাকেই নতুন করে ফিরিয়ে আনতে শুরু হচ্ছে বিশেষ ইসলামী জ্ঞানভিত্তিক জাতীয় প্রতিযোগিতা মক্তব অলিম্পিয়াড 2026 সিজন 1। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংস্কৃতির বিস্তৃতিতে দীর্ঘদিন ধরেই মক্তব কার্যক্রম অবহেলিত। শিশু বয়স থেকেই তাদের ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে তৈরি করতে এমন আয়োজন। আমাদের বাংলাদেশে অবহেলিত যে মক্তব ব্যবস্থা আছে, যেটি মূলত শিশু বাচ্চাদের শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত, তাদের জ্ঞানে, তাদের মননে এবং মগজে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন এবং দ্বীনের মৌলিক বিষয়গুলির প্রতি যে আগ্রহ এবং আকর্ষণ, সেটি যদি আমরা ছোট বয়সী এই বীজটা তাদের মাথায় আমরা দিতে পারি, তাহলে এটি তাদের মৃত্যু পর্যন্ত চলার পাথেয় হয়ে থাকবে। জীবনের শুরুতেই যেই জিনিসগুলো কার্টিসি, ম্যানার শেখা দরকার, সেগুলো ইসলামের ছোঁয়ায় তারা যা শিখেছে, এগুলোরই একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা সেরা মেধাবীকে যাচাই করব। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, মক্তব এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মুসলমানরা প্রথম ইসলামিক ভাবধারায় হাতে কলমে শিক্ষা নেয়। আমরা যারা ছোট ছিলাম তারা অনেকেই, মেজরিটি আমরা মক্তবে গিয়েছি, মক্তবে পড়াশোনা করেছি, এবং আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম মক্তবে যাক, তাদের ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠুক। এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে সারা দেশে ছোট ছোট বাচ্চাদের মধ্যে ইসলামিক চিন্তাভাবনা, ইসলামিক তাদের শিক্ষার ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠবে। বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানান, আল জামিয়া আস সালাফিয়া বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান আর দাওয়াহ ইলাল্লাহর পরিচালনায় সারা দেশে 700 মসজিদে মক্তব পরিচালিত হচ্ছে। সুন্দরভাবে কোরআন শিক্ষা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। ছেলে মেয়ে যেন আকীদা, আদর্শে, কোরআন তেলাওয়াতে শক্ত হয় যে কোনো মূল্যে, এই পদক্ষেপ আমি এই দেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেই সুবাদেও পদক্ষেপ নিয়েছে। আপাতত প্রায় 700-এর কাছাকাছি মক্তব চলছে। আমরা আশা করছি যে এই মক্তব অচিরেই একেবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গড়ে উঠবে ইনশাআল্লাহ। আয়োজকদের আশাবাদ, এই অলিম্পিয়াডের মাধ্যমে শিশুদের মাঝে ইসলামিক জ্ঞান চর্চার আগ্রহ আরও বাড়বে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঢাকায় শুরু হয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্বের উৎসব। সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে উৎসবের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড ওহানান, বিপণন পরিচালক সাদমান সালাউদ্দিন, ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের পরিচালক অলিভিয়ার লরেন্স। উৎসবে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে ঢাকায় এসেছেন ইউনিভার্সিটি অব পুত্রা মালয়েশিয়ার অধ্যাপক ডক্টর শেফ শাহরিম করিম এবং শেফ জুলকিফলি বিন আব্দুল। উৎসব চলবে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সহযোগী মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। স্বাধীনতাকামী সংগঠন হামাস তাকে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল। বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমগুলো তথ্য নিশ্চিত করেছে, তবে কোথায় কিভাবে তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শাবাব আহত হওয়ার পর ইসরায়েলি বাহিনী তাকে সোরাকা হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য অস্বীকার করেছে। গাজায় 2 বছরের গণহত্যায় আবু শাবাব ইসরায়েলকে সহযোগিতা করে আসছিলেন। ফিলিস্তিনের পক্ষের শক্তি হিসেবে নিজেকে দাবি করলেও আড়ালে তিনি বেসামরিক নাগরিক এবং হামাস যোদ্ধাদের হত্যা অপহরণের সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে শাবাবের মৃত্যুর খবরে গাজার রাস্তায় আনন্দ উদযাপন করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।